হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC1 ইউনিট 1 পেপার, যেটা তোমাদের SD স্যার ক্লাস করাচ্ছেন, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে বলতে পারো এর আবার 100% কমনযোগ্য সাজেশন হয়। দেখো, তোমরা সাজেশন দেখলেই বুঝতে পারবে, অর্থাৎ তোমাদের SD স্যার ক্লাসে যেগুলো করিয়েছেন সেগুলোই কিন্তু খুব গুছিয়ে এই সাজেশনের মধ্যে রাখা হয়েছে। যেমন প্রশ্নগুলো তোমরা দেখো, প্রথমেই 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে ইমানুয়েল কান্টের হোয়াট ইজ এনলাইটমেন্ট প্রবন্ধটি অবলম্বনে আলোকপ্রাপ্তির সংজ্ঞা দাও। কান্ট কিভাবে স্ব আরোপিত স্বাভাবিকত্ব থেকে মুক্তির কথা বলেছেন। দ্বিতীয় প্রশ্ন আছে হেগেল কিভাবে নাগরিক সমাজ বা পুরো সমাজের ধারণা ব্যাখ্যা করেছেন। হেগেলের তত্ত্বে পরিবার ও নাগরিক সমাজের মধ্যে মূল পার্থক্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ইউরোপের আলোকপ্রাপ্তি ও আধুনিক উৎপত্তির সম্পর্ক আলোচনা করো। কান্ট কিভাবে আলোকপ্রাপ্তিকে একটি প্রক্রিয়া এবং আধুনিকতাকে একটি পণ্য হিসাবে দেখেছেন। নেক্সট, হেগেলের রাষ্ট্রদর্শন অনুসরণে মূর্ত ব্যক্তিত্ব এবং বিমূর্ত ব্যক্তিত্ব এর ধারণাটি ব্যাখ্যা করো। নাগরিক সমাজে এদের ভূমিকা কি। দেখো, এখানে 4টে প্রশ্ন। এই 4টে প্রশ্ন তোমাদের এই ইউনিট 1 থেকে CC1 15 নম্বরের খুব ভালো করে তৈরি করতে হবে। কিভাবে অ্যান্সার তোমরা লিখবে আমি সেটাও আজকে ক্লাসে তোমাদের দেখাবো। তার আগে তোমরা 5 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখে নাও। যেমন প্রথম প্রশ্ন আছে স্ব আরোপিত অভিভাবকত্ব, কান্ট কেন মানুষকে এর জন্য দায়ী করেছেন। নেক্সট আছে যুক্তির ব্যক্তিগত ও জনসমক্ষে ব্যবহার কান্টের মতে কোনটি স্বাধীনতার জন্য জরুরি। নেক্সট আছে জানার সাহস করো আলোকপ্রাপ্তির মূল মন্ত্র হিসাবে এর তাৎপর্য। নেক্সট, নাগরিক সমাজ বা পুরো সমাজ হেগেলের দৃষ্টিতে চাহিদার তন্ত্র হিসাবে বাজার। নেক্সট, পরিবার ও নাগরিক সমাজের মধ্যে পার্থক্য। এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে নোটস অনুযায়ী 4টে পয়েন্ট অবশ্যই উল্লেখ করবেন। মানে কি, এখানে তোমাদের নোটস যেগুলো ক্লাস নোটস আছে সেখানে 4টে পয়েন্ট স্যার কিন্তু উল্লেখ করেছে, তাই আমরা উত্তরেও 4টে পয়েন্ট উল্লেখ করা হয়েছে। মূর্ত ও বিমূর্ত ব্যক্তিত্ব, স্থান ও কালের প্রেক্ষিতে এদের অবস্থান। আর শেষ একটা প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ বিশেষ ও সর্বজনীন হেগেলের দর্শনে এদের পার্থক্য। এবারে প্রশ্নের অ্যান্সার তোমরা কিভাবে লিখবে, দেখো কিভাবে অ্যান্সারগুলো তোমাদের লিখতে হয়। যেমন প্রথম প্রশ্ন ইমানুয়েল কান্টের হোয়াট ইজ এনলাইটমেন্ট প্রবন্ধ অবলম্বনে আলোকপ্রাপ্তির সংজ্ঞা দাও। এবং তোমাদের ক্লাসে স্যার একটা কথা বারবারই বলেন যে অরিজিনাল টেক্সট থেকে তোমাদের কিন্তু অ্যান্সার লিখতে হবে। সেই অরিজিনাল টেক্সট থেকেই তোমাদের অ্যান্সার লেখা হয়েছে। আর কিভাবে তোমরা লিখবে, দেখো অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় চিন্তা জগতে ইমানুয়েল কান্ট ছিলেন এক ধ্রুবতারা। 1784 সালে বার্লিনের একটি মাসিক পত্রিকায় প্রকাশিত তার বিখ্যাত প্রবন্ধটার নাম কি আছে, দেখো অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হোয়াট ইজ এনলাইটমেন্ট। আধুনিকতা বলছে আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে একটি ম্যানিফেস্টো বা ইস্তেহার হিসাবে গণ্য হয়। এই প্রবন্ধে কান্ট আলোকপ্রাপ্তি বা এনলাইটমেন্টকে কোনো স্থির জ্ঞান ভাণ্ডার হিসাবে দেখেননি, বরং তিনি একে দেখেছেন একটি নিরন্তর প্রক্রিয়া হিসাবে, যার চূড়ান্ত ফসল হচ্ছে পণ্য। যার চূড়ান্ত ফসল বা পণ্য হলো আধুনিকতা বা মডার্নিটি। দেখো, এগুলো তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, সেইগুলো কিন্তু নোটসের মধ্যে ব্যবহার করতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। কান্টের মতে আলোকপ্রাপ্তি হলো মানুষের চিন্তার জগৎ এবং বৈপ্লবিক উত্তরণের, যেখানে মানুষ অন্যদের নির্দেশ ছাড়াই নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করতে শেখে। এবার আলোকপ্রাপ্তির সংজ্ঞা ও স্বরূপ। কান্ট তার প্রবন্ধের শুরুতেই আলোকপ্রাপ্তির একটি অত্যন্ত সুনির্দিষ্ট শক্তিশালী সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে আলোকপ্রাপ্তি হলো মানুষের স্ব আরোপিত অভিভাবকত্ব বা নাবালকত্ব থেকে মুক্তি। মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, এখানে কান্ট আলোকপ্রাপ্তিকে কেবল অন্ধকার থেকে আলোয় আসা বা অজ্ঞানতা দূর করা হিসাবে দেখেনি। তার কাছে আলোকপ্রাপ্তি হলো একটি মানসিক সাবালকত্ব। দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো
এইভাবে কিন্তু অ্যান্সার লিখতে হবে। যেমন এখানে দেখো, কান্টের এই সংজ্ঞায় ম্যান বা মানুষ শব্দটি ব্যবহারের ক্ষেত্রে কিছু মানে লিঙ্গ ভাত লক্ষ্য করা যায়। ঠিক আছে, এখানে ক্লাস নোটসে উল্লেখিত হয়েছে, অর্থাৎ কান্ট তৎকালীন মানে সমাজতত্ত্বের মূলত পুরুষদের বুদ্ধিদীপ্তকে মুক্তির কথাই বলেছেন। ঠিক আছে, দেখো তোমরা এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর লিখতে হবে, তবেই তোমরা কিন্তু ভালো নম্বর আশা করতে পারো। যেমন এই অভিভাবকত্বকে দুটি প্রধান উৎস আছে, একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে স্টেট। গির্জার যাজক যখন বলেন বিশ্বাস করো, আর রাষ্ট্র শাসক ও কর সংগ্রহে যখন বলে টাকা দাও, মানে তর্কে যেও না। দেখো এইভাবে লাইনগুলো ব্যবহার করতে হবে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, আর আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা জানো যে আমাদের ক্লাস হচ্ছে, এবং তোমরা অনেকে গ্র্যাজুয়েশানে আমাকে ফলো করেছো, জানো আমাদের কোয়ালিটি কী আছে, বা আমি পলিটিক্যাল সায়েন্স অনেক বছর ধরে পড়াচ্ছি, তোমরা জানো। আর তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, বা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, বা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তবে স্ক্রিনের ওপর একটি নম্বর দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, ওই নম্বরে তোমরা কল করতে পারো, বা হোয়াটসঅ্যাপ করে আমাদের যা প্রসেস আছে সেগুলো কমপ্লিট করে তোমরা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের এই ধরনের নোটস প্রোভাইড করা হয়, একদম A1 কোয়ালিটির নোটস দেখতে পাচ্ছ, যাতে তোমরা পড়ে বুঝতে পারো এবং নম্বরটাও তোমাদের ভালো আসে। আর একটা জিনিস মনে রাখবে যে তোমাদের ক্লাসে যেগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু ভালো করে করতে হবে, না হলে কিন্তু তোমরা নম্বর পেতে পারবে না। ঠিক আছে, দেখে নাও ভালো করে, তোমরা দেখো। এই হচ্ছে তোমাদের মানে 5 নম্বরের প্রশ্ন কিভাবে লিখতে হবে। দেখো এইভাবে 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কভার করতে হবে।